আসসালামু আলাইকুম। আজ 10ই জুন 2026 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। হঠাৎ কেন ডক্টর খলিলকে জমের মতো ভয় পাচ্ছে ভারত, রহস্য কি? সংকটে পড়ে 10,000 কোটি টাকা ধার চাচ্ছে ইসলামী ব্যাংক। মধ্যপ্রাচ্যের 21 মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এম শহীদুজ্জামান বলেছেন, ভারত বাংলাদেশকে নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র করার চেষ্টা করছে। কেবলমাত্র পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে দেশটি জমের মতো ভয় পায়। বিবিসির সাবেক সাংবাদিক আকবর হোসেনের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ডক্টর খলিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিরল বিশ্বস্ততা অর্জন করেছেন। এখন ভারতের আগ্রাসন ও ষড়যন্ত্র থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গড়ে ওঠা ডক্টর খলিলের এই সম্পর্ককে কাজে লাগাতে হবে। এম শহীদুজ্জামান আরও বলেন, জাতিসংঘের চেয়ারপারসনের দায়িত্ব পালন করতে গিয়ে ডক্টর খলিল যদি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেন, তাহলে সেটা বাংলাদেশের জন্য ভয়াবহ ডিজাস্টার হবে। এখন আমাদের উচিত হবে চীন, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুমুখী সম্পর্ক গড়ে তোলা। প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের কবল থেকে বাঁচতে হলে এর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক। এবং যদি ইন্ডিয়া কোনো ব্যক্তিকে বাংলাদেশে ভয় পায়, সেটা হচ্ছে একমাত্র ডক্টর খলিল। বাংলাদেশে পুশিন ও সীমান্ত হত্যার প্রতিবাদে শুক্রবার 12 জুন দেশের সীমান্তবর্তী সকল জেলায় এবং সীমান্তবর্তী পয়েন্টে প্রতিবাদ সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। এছাড়া সারা দেশে খুন, ধর্ষণ এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে আগামী 15 জুন রাজধানীর শাহবাগে হাদি চত্বরে বিক্ষোভ করবে তারা। বুধবার দুপুরে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 11 দলীয় ঐক্যের লিয়াজু কমিটির সমন্বয়ক, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এই সময় তিনি আরও বলেন, সরকার অতীতের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করছে। এ সরকার সংস্কার চায় না, তাদের কর্মে প্রমাণিত হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী দেশ বাড়াবাড়ি করে যাচ্ছে। ভিনদেশী নাগরিক থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা না নিয়ে বরং জোরপূর্বক ঠেলে দেওয়ার চেষ্টা করছে তাদের দেশের বসবাসকারীদের। তিনি বলেন, সীমান্তে হত্যা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য মারাত্মক হুমকি। সীমান্তে গত 3 মাসে 50-এর অধিক পুশিনের চেষ্টা করেছে ভারত। গত 100 দিনে ভারতীয় বাহিনীর গুলিতে 19 জন নিরীহ বাংলাদেশিকে হত্যা করেছে দেশটি। বাংলাদেশ সরকার এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সীমান্ত হত্যা নিয়ে সাম্প্রতিক বক্তব্য জাতীয় নীতির সঙ্গে সাংঘর্ষিক। কোনো আইন অনুযায়ী সরাসরি গুলির আইন নেই। এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে সদা সজাগ থাকবে বিরোধী দল এবং সরকার যেন কোনো ধরনের উদাসীনতার পরিচয় না দেয়, সে ব্যাপারে জনগণকে সজাগ থাকতে হবে। দর্শক, এবার বিশেষ প্রতিবেদন। সংকটে পড়ে আবারও বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক। চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে বিতর্ক ও চলমান আন্দোলনের মধ্যে গত এক সপ্তাহে ব্যাংকটি থেকে গ্রাহকরা 5,000 কোটি টাকার বেশি আমানত তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এমন পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা সামাল দিতে মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের কাছে 10,000 কোটি টাকা ধার চেয়েছে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী গণমাধ্যমকে জানান, ইসলামী ব্যাংক 10,000 কোটি টাকা ধার চেয়েছে, তবে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। ব্যাংক সূত্রে জানা গেছে, গত 31 মে থেকে 7 জুন পর্যন্ত ইসলামী ব্যাংকের আমানত কমেছে 4,204 কোটি টাকা। এরপর গত 2 দিনেও আমানত আরও কমেছে বলে জানা যায়। ঈদের আগে শেষ কর্মদিবসে ব্যাংকটির চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন। একই দিন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মোহাম্মদ খুরশিদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে চেয়ারম্যান অপসারণের দাবিতে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে আন্দোলন চলছে। গ্রাহকদের যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। টানা কর্মসূচির কারণে অনেক গ্রাহকের মধ্যে উদ্বেগ তৈরি হওয়ায় তারা আমানত তুলে নিয়েছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আজ মঙ্গলবারও নবম দিনের মতো কর্মসূচি পালন করা হয়। এতে অংশ নেওয়া গ্রাহকদের অভিযোগ, আর্থিক অনিয়ম ও বিতর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে চেয়ারম্যান নিয়োগ দেওয়ায় তারা আমানতের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আন্দোলন করা গ্রাহকদের দাবির মধ্যে আরও রয়েছে ওমর ফারুক খানকে এমডি পদে পুনর্বহাল, লুটপাটের সঙ্গে জড়িত কাউকে ইসলামী ব্যাংকের পর্ষদে না রাখা, ব্যাংক রেজুলেশন অ্যাক্ট থেকে 18 ক ধারা বাতিল, এস আলমের দখল করা মালিকানা ও দেশে থাকা সম্পত্তি বিক্রি করে লুট করা অর্থের সমন্বয়, শুধু ইসলামী ব্যাংক নয়, এস আলম যাতে কোনো ব্যাংকে ফিরতে না পারে সেই ব্যবস্থা করা, ইসলামী ব্যাংক সহ সব ব্যাংক লুটকারীকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। জানা গেছে শেয়ার বাজার থেকে নামে বেনামে শেয়ার কিনে সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তা ও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 2017 সালে ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপ। 2024 সালের আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকটি এস আলমের দখলমুক্ত হয়। এরপর থেকে ব্যাংকটি পরিচালনা করছেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা। ব্যাংকটির 50% ঋণ এখন খেলাপি। ব্যাংকটি এখন আর্থিক সংকটে ভুগছে। এজন্য বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছে ব্যাংকটি। এর আগেও বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইসলামী ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে নানা ধরনের সুবিধা নিয়েছিল। মধ্যপ্রাচ্যের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্চের শেষ দিক থেকে বারবার দাবি করে আসছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি শিগগির সম্পন্ন হতে যাচ্ছে। তবে 2 মাসের বেশি সময় পার হলেও এখন পর্যন্ত চূড়ান্ত চুক্তি ঘোষণা করা হয়নি। ফলে তার ধারাবাহিক আশাবাদী বক্তব্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত 7 এপ্রিল ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা খুবই অগ্রসর পর্যায়ে রয়েছে এবং চুক্তি সম্পূর্ণ করতে মাত্র 2 সপ্তাহ সময় লাগবে। কিন্তু সে সময়সীমা অনেক আগেই পেরিয়ে গেছে। বিশ্লেষণে দেখা গেছে মার্চের শেষ দিক থেকে জুনের শুরু পর্যন্ত অন্তত 37 বার তিনি প্রকাশ্যে বলেছেন চুক্তি আসন্ন বা ইরান সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। প্রথম দিকে ট্রাম্প দাবি করেন আলোচনায় প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ই সমঝোতা হয়ে গেছে। 23 মার্চ সাংবাদিকদের তিনি বলেন প্রায় সব বিষয়ে সমঝোতা হয়েছে, কিন্তু তখন ইরান এমন কোনো আলোচনার অস্তিত্বই অস্বীকার করেছিল। পরবর্তীতে কয়েকদিনে তিনি আবারও বলেন যে ইরান চুক্তি করতে মরিয়া, মনে প্রাণে আগ্রহী এবং এমনকি চুক্তি ভিক্ষা চাইছে। 29 মার্চ ট্রাম্প জানান তিনি আগামী সপ্তাহে একটি চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন। এরপর 6 ও 7 এপ্রিল তিনি বলেন 2 পক্ষ চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল এবং যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে দ্রুত সমাধানের ইঙ্গিত দেন। এপ্রিল জুড়ে ট্রাম্প একই ধরনের বক্তব্য দিতে থাকেন। তিনি বলেন বিষয়টি প্রায় শেষ, ইরান খুব খারাপভাবে চুক্তি করতে চায় এবং 1-2 দিনের মধ্যেই সমঝোতা হতে পারে। মে মাসের মাঝামাঝি ট্রাম্প স্বীকারও করেন যে অতীতে তার আশাবাদী মূল্যায়ন ভুল প্রমাণিত হয়েছে। সর্বশেষ জুনেও ট্রাম্প একই অবস্থান বজায় রেখেছেন। কিন্তু মার্চ থেকে জুন পর্যন্ত ধারাবাহিকভাবে এমন আশাবাদী বক্তব্য দেওয়া সত্ত্বেও এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি। দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় মার্কিন হামলার পর যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে যে কোনো হামলা বা হুমকি জবাবহীন থাকবে না এবং দেশটির সশস্ত্র বাহিনী প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত রয়েছে। বুধবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি বলেন যুদ্ধক্ষেত্রে পরাজয়ের পর যুক্তরাষ্ট্র এখন ইরানের দৃঢ়তা পরীক্ষা করার চেষ্টা করছে। তার ভাষায় ইরান কোনো ধরনের চাপ বা সামরিক হুমকির কাছে নতি স্বীকার করবে না। তিনি আরও সতর্ক করে বলেন আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে কোনো হামলার জবাব দেবে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন নিরাপদ থাকতে চাইলে তাদেরকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে। পারস্য উপসাগরের ইতিহাসে বহিরাগত সামরিক উপস্থিতির নেতিবাচক পরিণতির বহু উদাহরণ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এর আগে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায় দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে। কেশম দ্বীপ, জাস্ক এবং সিরিক এলাকায় এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানায় ওমান উপকূলের কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার পর ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একদিন আগে দাবি করেন হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ইরান ভূপাতিত করেছে। তিনি বলেন, এই ঘটনার জবাব দেওয়া যুক্তরাষ্ট্রের জন্য প্রয়োজনীয় ছিল। তবে ইরানের সামরিক ও সরকারি কর্মকর্তারা এসব অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তারা কোনো মার্কিন হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় জড়িত নয়। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছেন, যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে। পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আগেই আব্বাস আরাঘচি আগেও বিদেশি বাহিনীকে সতর্ক করেছিল। তিনি বলেছিলেন, ইরানের আকাশ, স্থল ও জলসীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে। তার মতে, এই অঞ্চলে অবস্থানরত বিদেশি সামরিক বাহিনী নিজেদের ভুল বা সংঘাতের ঝুঁকিতে ফেলেছে। তাই উত্তেজনা কমাতে সবচেয়ে ভালো উপায় হলো এই অঞ্চল থেকে তাদের দ্রুত সরে যাওয়া। মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চল জুড়ে ২১টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। বুধবার ভোরে আইআরজিসি জানায়, এই হামলায় বিমান ও নৌ ঘাঁটি সহ বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। তারা একটি ড্রোন হামলার কথাও উল্লেখ করে জানায়, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতেও আঘাত হানা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলার জবাবে এই পাল্টা অভিযান চালানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে মার্কিন সামরিক অভিযান অব্যাহত থাকলে আরও কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। আইআরজিসি দাবি করেছে তারা দক্ষিণ ইরানের বুশেহর প্রদেশের আকাশে একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করেছে। অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের আকাশ লক্ষ্যবস্তু প্রতিহত করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের জাস্ক, সিরিক ও কেশম দ্বীপ সহ বিভিন্ন স্থানে 20টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে একটি টেলিযোগাযোগ টাওয়ারও রয়েছে। এদিকে সংঘাত আরও বিস্তৃত করে ইরান জর্ডানের আল আজরাক সামরিক ঘাঁটিতেও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। আইআরজিসি জানায়, ওই ঘাঁটির 4টি নির্দিষ্ট স্থানে আঘাত করা হয়, যার মধ্যে F-35 যুদ্ধবিমানের হ্যাঙ্গার ও একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার রয়েছে। তবে জর্ডানের সেনাবাহিনী জানায়, ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে যায়, তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে মঙ্গলবার একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত করার ঘটনায় উত্তেজনা আরও বাড়ে, যার পর যুক্তরাষ্ট্র তেহরানে হামলা শুরু করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এর পাল্টা জবাব হিসেবেই ইরান এই বৃহৎ পরিসরের সামরিক অভিযান চালিয়েছে বলে দাবি করা হচ্ছে। এবার দেশের বাইরের আরও খবর। ইসরায়েলে ভারতের মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজী মহারাজের একটি বিশাল মূর্তি স্থাপনের ঘোষণা দেওয়া হয়েছে। তেল আবিব ও নয়াদিল্লির মধ্যে ক্রমবর্ধমান সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মুম্বাইয়ের ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়ানিভ রিভেক এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভারত ও ইসরায়েলের জনগণের মধ্যে সাংস্কৃতিক সংযোগ আরও গভীর হবে। ইসরায়েলের রাষ্ট্রদূত আরও জানান, ইসরায়েলে উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় প্রবাসী বসবাস করেন। বিশেষ করে ডিমোনা শহরে ভারতীয় সম্প্রদায়ের উপস্থিতি বেশি হওয়ায় এলাকাটিকে অনানুষ্ঠানিকভাবে মিনি ইন্ডিয়া বলা হয়। ভারতীয় সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ানিভ রিভাক বলেন, ভারতের ছত্রপতি শিবাজী মহারাজের ঐতিহাসিক গুরুত্ব সম্পর্কে আমরা অবগত। তার একটি বিশাল মূর্তি তৈরি করে ইসরায়েলে স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মূর্তিটি প্রথমে ভারতে তৈরি করা হবে, পরে তা ইসরায়েলে স্থানান্তর করা হবে। তিনি বলেন, এটি শুধুমাত্র একটি ভাস্কর্য প্রকল্প নয়, বরং ভারত ও ইসরায়েলের মধ্যে দীর্ঘমেয়াদী সাংস্কৃতিক ও জনগণ পর্যায়ের সম্পর্ক আরও শক্তিশালী করার একটি উদ্যোগ। ইসরায়েলের কোনো গুরুত্বপূর্ণ শহরে মূর্তিটি স্থাপনের পরিকল্পনা রয়েছে, তবে এখনও নির্দিষ্ট স্থান চূড়ান্ত হয়নি। রাষ্ট্রদূত আরও জানান, প্রকল্প বাস্তবায়নে মহারাষ্ট্র সরকারের সহযোগিতা নেওয়ার বিষয়েও আলোচনা হতে পারে। তার মতে, এই উদ্যোগের মাধ্যমে ইসরায়েলি জনগণ ছত্রপতি শিবাজী মহারাজের ইতিহাস, নেতৃত্ব এবং অবদান সম্পর্কে জানতে পারবে।
তিনি আরও বলেন, ভারতের যেখানেই গিয়েছি ইসরায়েল সম্পর্কে মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব দেখেছি। সেই সম্পর্ককে আরও গভীর করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের সাংস্কৃতিক উদ্যোগ দুই দেশের সম্পর্ককে শুধুমাত্র রাজনৈতিক ও অর্থনৈতিক পর্যায়ে নয়, বরং জনগণের পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রেও নতুন মাত্রা যোগ করতে পারে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আজকের টিপস হচ্ছে দলিল করুন বা চুক্তি করুন। যা কিছু করতে যান না কেন সেই কাজটি সম্পর্কে আপনি একটা ছোটখাটো চুক্তি হলেও করুন, অথবা এই কাজটি কবে শুরু করেছেন, কখন শুরু করলেন, কার সঙ্গে শুরু করলেন, কিভাবে শুরু করলেন, এই সংক্রান্ত তথ্য সংরক্ষণে রাখুন। যদি আপনি দলিল করতে পারেন অন্য পক্ষের সঙ্গে যার সাথে আপনি কাজ করছেন, অথবা চুক্তি করতে পারেন, সেটা হবে সবচেয়ে নিরাপদ। এই কাজটি চলুন আজ থেকে আমরা শুরু করি। আমার অপর পক্ষ হয়তো বিব্রত হতে পারে, অনীহা দেখাতে পারে, কিন্তু তাকে যদি আপনি বুঝিয়ে বলেন যে এই চুক্তি বা এই দলিল দুজনের জন্যই খুব মঙ্গলজনক, তাহলে তিনিও আগ্রহী হবেন এবং এটা জীবনের জন্য খুবই জরুরি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।